এখন তোমাদের জন্য যে বিষয়টি আলোচনায় থাকছে সেটি হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। তো আবার প্যাসিভ টু অ্যাক্টিভ, যে সম্পূর্ণ ব্যতিক্রম ধারায় আলোচনা করা, আর এক ভিডিওতেই সমস্ত নিয়ম শেষ হবে এবং সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি কিভাবে সহজভাবে অ্যান্সারটা করা যায়। তো ভয়েস চেঞ্জ মনোযোগ সহকারে লক্ষ্য করো, কারণ ফুল ক্লাসটা কমপ্লিট করতে হবে, এই জন্য ভিডিওটা একটু লেন্থি হবে। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমত জানব এই যে ইউজ অফ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম। তো অ্যাক্টিভতে প্যাসিভ করতে গেলে আমাদের যে বাধ্যতামূলক যে কাজগুলা, যে কোনো টেন্সে ভয়েস করা হোক, সেই বাধ্যতামূলক কাজগুলো আমরা জানব। তাহলে লক্ষ্য করো, প্রথমেই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাবে, অর্থাৎ অবজেক্টটি সাবজেক্টের জায়গায় আসবে, আর সাবজেক্টটি অবজেক্টের জায়গায় যাবে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হবে আর অবজেক্টটি সাবজেক্ট হবে। আর সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া কখনোই ভয়েস হবে না, এবং অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাবে, সাবজেক্টটি অবজেক্টের জায়গায় যাবে। ক্লিয়ার? আর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে অবজেক্টের পূর্বে বাই বসবে। এই পাঁচটি কাজ আমাদের অবশ্যই জানতে হবে, সেটা একদম মুখস্থ করে ফেলবো, তাহলে এইখানেই ভয়েস কমপ্লিট। এখন লক্ষ্য করো, যেমন এক্সাম্পল দিচ্ছি যে উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। তাহলে এখানে ওয়াটার হচ্ছে কি অবজেক্ট, আর উই হচ্ছে সাবজেক্ট, আর ড্রিঙ্ক সেটা হচ্ছে কি ভার্ব। তো লক্ষ্য করো, এই যে উই হলো সাবজেক্ট, সংক্ষেপে আমি দিয়েছি, লক্ষ্য করো, আর ড্রিঙ্ক হচ্ছে কি ভার্ব, আর ওয়াটার অবজেক্ট। তাহলে যতটুকু বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছ। তারপরে লক্ষ্য করো, এই যে এটা আমরা এখন প্যাসিভ করব। তাহলে এই যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে এই যে অবজেক্ট ছিল ওয়াটার, আমরা সাবজেক্টের জায়গায় ওয়াটার লিখলাম। তারপরে সাবজেক্টটি অবজেক্টের জায়গায় যাবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে উই, এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। এখন আমরা বসাইলাম এখানে আস। তারপরে লক্ষ্য করো, ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই যে ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ড্রাঙ্ক। আর এই যে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, আমরা অক্সিলারি ভার্ব বসাইলাম ইজ, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ইজ, অর্থাৎ ভয়েস করতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব হবে কি ইজ। তারপরে অবজেক্টের পূর্বে বাই বসবে, এই যে অবজেক্টের পূর্বে বাই বসানো হয়েছে, অর্থাৎ ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই আস। তারপরে লক্ষ্য করো, এই যে অবজেক্ট ফর্মটা অনেকে একটু ডাউট লাগে, যেমন আই যদি অবজেক্টের জায়গায় যায় মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হিম, মহিলাদের ক্ষেত্রে হার। ইউ থাকলে ইউই হবে, দে থাকলে দেম, উই থাকলে আস, নাম থাকলে নামেই থাকবে, অর্থাৎ কামাল থাকলে কামালি। একটা নাম দিয়ে বুঝিয়ে দিলাম এখানে। এখন লক্ষ্য করো, এই যে কোন টেন্সের কোন অক্সিলারি ভার্ব, আমি এখানে 6টি টেন্স দিয়েছি। এই 6টি টেন্সের ভয়েসেই সাধারণত একবারে প্রপার এসএসসি পরীক্ষা পর্যন্ত এই 6 টেন্সের বাহিরে আসবে না। আর তারপরে আর বাহিরে আসলে শুধু অক্সিলারি ভার্বটা চিনলেই হবে, সিস্টেম তো একই, এবং হাই সেকশনও এটার বাহিরে আসে না সাধারণত। তো লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি সংক্ষেপে দিয়ে দিয়েছি, এই যে পিআইটি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে অক্সিলারি ভার্ব হবে এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওয়াজ ওয়ার। ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ওয়াজ বিং, ওয়ার বিং। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি, উইল বি। এই হলো এখানে এই 6টা টেন্সের মধ্যেই ভয়েস আসে এসএসসি পর্যন্ত। তাহলে লক্ষ্য করো, তার পরবর্তী স্টেপ, এখন এখানে
অনেকেই টেন্স সম্পর্কে আইডিয়াটা একটু কম, এই জন্যই আমি সংক্ষেপে আর একটু বুঝিয়ে দিচ্ছি যে যদি টেন্সটা তোমরা এই সেন্টেন্সে ধরতে না পারো এই কারণে আমি আরেকটা সিস্টেম দিচ্ছি। যেমন ড্রিঙ্ক, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেন্টেন্সে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, কোনো অক্সিলারি ভার্ব না থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তখনই মনে করবা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখনই অক্সিলারি ভার্ব সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর যে কোনো একটা বসাবা। তারপরে এই যে ড্রিঙ্কের ফার্স্ট ফর্ম ড্রাঙ্ক, অর্থাৎ যে কোনো একটা ভার্বের অর্ডার আসুক যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে ইউজ করবা কি ওয়াজ ওয়্যার। তো বেশিরভাগ ভার্বেই ইডি দ্বারা যুক্ত থাকে। যদি দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইডি যুক্ত আছে তাহলেই মনে করবা যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ওয়্যার। আর এই দুইটি টেন্সেই একমাত্র অক্সিলারি ভার্ব থাকে না, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের ফার্স্ট ফর্ম। আর নেগেটিভও যদি থাকে, ইন্টারোগেটিভও থাকে, তখন অক্সিলারি ভার্ব তো দেওয়াই থাকবে, তখন এটা অক্সিলারি ভার্বের হিসেবে আমি এই যে দিয়ে দিয়েছি ডু ইউ ড্রিঙ্ক, অর্থাৎ ডু অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখনও এই যে মেজার বসাবো। আর ডিড হইল ফার্স্ট ফর্ম অক্সিলারি ভার্ব, তাহলে এই যে অক্সিলারি ভার্ব ডিড থাকলে ওয়াজ ওয়্যার। তারপরে দেখো যদি সেন্টেন্সে এম ইজ আর থাকে তাহলে এটার সাথে শুধু বিং যোগ করে দিলেই চলবে অক্সিলারি ভার্ব হিসাবে, এম বিং, ইজ বিং, আর বিং। আর ওয়াজ ওয়্যার যদি থাকে সেন্টেন্সে তাহলে এটার সাথে শুধু বিং যোগ করে দিলে চলবে, অর্থাৎ কন্টিনিউয়াস নাম না থাকলেই অক্সিলারি ভার্বের সাথে বিং যোগ করলেই চলতেছে। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বিন যোগ করতে হবে। হ্যাভ হ্যাজ যদি থাকে সেন্টেন্সে তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিনও হইতে পারে অথবা হ্যাভ বিনও হইতে পারে। এই যে সংক্ষেপে আমি টেন্সের বিকল্প বুঝিয়ে দিলাম। তারপরে লক্ষ্য করো যত মডেল অক্সিলারি ভার্ব আছে এগুলার পরে হুবহু থেকে সাথে বি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে বি বসবে। যেমন শেল, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, নিড, ডেয়ার, এই প্রত্যেকটা এই ভার্বের পরে মডেল ভার্বের পরে কি বি বসে। তাহলে এই যে এই অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করে ফেলবে যেগুলার পরে কি বি বসে। তারপরে লক্ষ্য করো এই যে আমরা প্রথম তো এক্সাম্পলটি দিয়েছিলাম, এখন বাকি 6টি টেন্সের এক্সাম্পল আমি ইউজ করবো এখানে। তো একটা টেন্সের এক্সাম্পল গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা তো কিছুক্ষণ আগে বুঝাইলামই। এখন লক্ষ্য করো আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, যেমন এই যে এসি অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস আর পিএসএস মানে কি প্যাসিভ ভয়েস সংক্ষেপে দিয়েছে এটা। তো লক্ষ্য করো আই নো হিম, এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসছে হি, তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম হি ইজ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি নোন, অর্থাৎ হি ইজ নোন। এই যে এখানে টু হয়েছে, এই জন্য এক্সাম্পলটা দেওয়া হয়েছে নোন টু মি। এই জন্যই যে নো ভার্বের পরে টু বসে, বাই বসে না। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা অন্যান্য টেন্সে তোমরা লক্ষ্য করবে যে নো ভার্বের পরে বাই বসে না, টু বসে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আশা করি বুঝতেই পেরেছ। এখন যদি কোনো সেন্টেন্স অক্সিলারি প্রশ্নবোধক সেন্টেন্স হয় তাহলে শুধু অক্সিলারি ভার্বটা আগে বসাই দিলে এইখানে প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের যেহেতু প্যাসেজ আকারে বা সিঙ্গেল সেন্টেন্স দিল, এই যে ভয়েসগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সই সাধারণত হয়, তারপরে ইন্টারোগেটিভ পারবা এক্সারসাইজ করলেই হয়ে যাবে। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল দিয়েছি। এখন লক্ষ্য করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। তো সিস্টেম একই, সাবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অবজেক্টের পূর্বে বাই এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। তো এই যে এখানে অবজেক্ট হচ্ছে কি এ লেটার, আমরা বসাইলাম এ লেটার, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসছে। তারপরে
এই যে কন্টিনিউয়াস টেন্সে এম বিং ইজ বিং, তাহলে যেহেতু এ লেটার সাবজেক্ট সিঙ্গুলার এই জন্য ভার্ব হয়েছে কি সিঙ্গুলার, এই জন্য ইজ বিং বসানো হয়েছে। এই যে কন্টিনিউয়াস টেন্স আমি পূর্বেই বলেছিলাম এম ইজ আর থাকলেই এর সাথে বিং যোগ করে দিবে এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে ইজ বিং। এখন বলাই হয়েছে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া ভয়েস হবে না, তাহলে এখানে ভার্ব হচ্ছে কি রাইটিং যে লেখা আছে মূল ভার্বটা হচ্ছে কি রাইট, তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি রিটেন। তারপরে দেখো এই যে বাই অবজেক্টের পূর্বে এই যে বাই মি। তারপরে লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস, যেমন আই হ্যাভ রিটেন আ লেটার। তোমাদের ভিডিওটা সহজে বোঝার জন্য আমি একই এক্সাম্পল দিচ্ছি যাতে খুব দ্রুত হয়ে যায়। তো যাই হোক, এই যে অবজেক্ট হচ্ছে কি এ লেটার, আমরা সাবজেক্টের জায়গায় আনবো এ লেটার, আর এই যে হ্যাভ হ্যাজ থাকলে বিন যোগ করবো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব ভয়েসে হ্যাভ বিন। এখন ভার্বের হ্যাভ হ্যাজ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই থাকে, সেটা হুবহু বসিয়ে দেবে। তাহলে এই যে রিটেন যে বাই মি। এখন লক্ষ্য করো পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস আই রোট আ লেটার, তাহলে এই যে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তো আমরা এই যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এ লেটার, আর এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, তো আমরা বসালাম ওয়াজ। আর রোট, তাহলে মেইন ভার্ব ছিল রাইট, রাইট রোট রিটেন, এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হয়েছে রিটেন। তারপরে বাই আর অবজেক্ট হচ্ছে কি মি। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ রাইটিং আ লেটার, তাহলে আমি একটি চিঠি লিখতেছি, তাহলে এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এ লেটার আর ওয়াজের সাথে বিং যোগ করে দিবে, ওয়াজ বিং অক্সিলারি ভার্ব ওয়াজ বিং রিটেন বাই মি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস জানা হইল। এখন আসো সর্বশেষ টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আই উইল রাইট আ লেটার, তাহলে এ লেটার এই যে উইল বি, শ্যাল উইলের পরে কি বি বসে, সেটা আগেই লিস্ট দিয়েছিলাম লক্ষ্য করো, তাইলে উইল বি। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বাই মি। এখন আসো এই যে 6টি টেন্সের ভয়েস গেল, এখন এই যে সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। যেমন ডো দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি করো। আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় আর ইউ উজ্জ্ব থাকে, সেই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে ডো এটা শব্দের অর্থে ডো ইউজ করা হয়েছে, অর্থাৎ ডো দ্য ওয়ার্ক কাজটি কর। তো একটা কথা মনে রাখতে হবে, একটা এক্সাম্পল মুখস্থ করে ফেলবে, এই যে তখন আর স্ট্রাকচার মুখস্থ করা লাগবে না। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন ভয়েস করবে তাহলে অবশ্যই লেট দ্বারা শুরু করতে হবে, তাহলে এই যে এখানে আমরা ইউজ করব লেট। এখন আমরা মনে করব যে এই সেন্টেন্সটি আমরা এই যে আগে পূর্বে যেমনি করছি এমনি, তাহলে এই যে ভার্বের পরে অবজেক্ট থাকে, তাহলে এই যে দ্য ওয়ার্ক হচ্ছে কি অবজেক্ট, তাহলে আমরা এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। এখন মনে করবে যে লেটটা নাই, মনে মনে ধরে নেব, তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, তো এটা সাবজেক্ট হিসেবে বসছে এই যে দ্য ওয়ার্ক। তারপরে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি এম ইজ আর, তো সেন্টেন্সটি তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন লেট একটা ভার্ব হিসেবে কাজ করে, এই জন্য অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, কারণ লেটের পরে নট বসানো যায়, তো নট একা একা বসে না, একটা অক্সিলারি ভার্ব বসে, তো সেই হিসেবে লেটটা ইউজ করা হয়। এই কারণে একটা সেন্টেন্সে দুইটি অক্সিলারি ভার্ব কখনোই বসবে না। এই কারণেই বি মানে কি এম ইজ আর অজয়ার, তো এই যে বি ভার্ব বলা হয় বি এম ইজ আর অজয়, তাহলে বি মানে কি এম ইজ আর, তখন আমরা ইউজ করব এম ইজ আর, অর্থাৎ না লিখে বি লিখব। তো এই জন্য লেট দ্য ওয়ার্ক বি। এখন এই যে সাবজেক্ট হয়ে গেছে, অক্সিলারি ভার্বও হয়ে গেছে, এখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, অর্থাৎ ডোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ডান। তো একদম সহজভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারবে, লেট দ্বারা শুরু করে পরে মনে মনে লেটটাকে ধরবে না, না ধরে মনে করবে যে প্রথমতে আবার এই
ভয়েস করা শুরু করেছো। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে লক্ষ্য করো, তা মনে রাখবো ইম্পারেটিভ সেন্টেন্সে কর্তার আগে লেট, কর্তার পরে কি বি বসে, এটা লক্ষ্য রাখবা। এই যে ব্রিং মি দ্য পেন, অর্থাৎ কলমটি আনো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখন দেখো এই যে লেট, তারপরে কি দ্য পেন, এই যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসলো। আচ্ছা, ব্রট, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফ্রম বট, দ্য পেন যে ফর মি। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে ব্রিং ভার্বের পরে অর্থাৎ ব্রট এর পরে ফর বসবে প্রিপোজিশন, এই বিষয়টা মুখস্থ রাখবে। এই জন্য নোট দিয়েছি ব্রট এর পরে ফর। তাহলে তারপরে লক্ষ্য করো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরুটাই হবে লেট দ্বারা, অর্থাৎ লেট মি ডু দ্য সাম, অর্থাৎ আমাকে অঙ্কটি করতে দাও। তাহলে যে লেট আছে তো লেট আমাদের বসাইতেই হবে, এই যে লেট, তারপরে কি দ্য সাম, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, দ্য সাম। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে বি, তারপরে এই যে ডো, এটা তো শব্দের অর্থ ডো, ডো দ্য সাম, অর্থাৎ ডোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ডান, তারপরে এই যে বাই মি। তো যেহেতু লেট দেওয়া ছিল, লেটের কারণে এখানে মি লেখছে অবজেক্ট হিসাবে, লেটের অক্সিলারি ভার্ব হিসাবে যেহেতু ইউজ হয়, এই যে লেটের পরে আবার এই যে লেট শব্দের অর্থও হচ্ছে কি দেয়া, এটা অনুমতি দেওয়া অর্থে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট ইউজ করা হয়েছে, কিন্তু মূল আইটা সাবজেক্ট হিসাবে তোমরা ধরে নিবে, এই জন্য অবজেক্টের পরে কি মি লেখা হয়েছে। তারপরে লক্ষ্য করো, নেগেটিভ হইতে পারে সেন্টেন্স, ডোন্ট টেল আ লাই, অর্থাৎ মিথ্যা বলো না। তাহলে এই যে লেট দ্বারা শুরু করতে হবে, লেট নট, এই যে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ এই জন্য নট দেওয়া হয়েছে, আর এ লাই তারপরে কি বি টোল্ড। ওকে, এখন আসো রিফ্লেক্সিভ প্রনাউনে আমরা বয়স শিখব। আর রিফ্লেক্সিভ প্রনাউনগুলো হিমসেলফ, মাই সেলফ, হার সেলফ, ডেম সেলফ, আওয়ার সেলফ, ইট সেলফ, এইগুলা হচ্ছে সাধারণত রিফ্লেক্সিভ প্রনাউন। যেমন হি কিল হিমসেলফ, সে নিজেকে নিজে হত্যা করল। এখন লক্ষ্য করে এই যে হিটেকে হিমসেলফ, যে নিজেকে নিজে হত্যা করলে, নিজে কেটা কেটা সেই তো, এই কারণে এখানে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে না, জায়গাটা জায়গায় থাকবে যেহেতু একই ব্যক্তি। তো এই বিষয়টি লক্ষ্য করবা, রিফ্লেক্সিভ প্রনাউন মানে নেই একই সাবজেক্টের ভাবার্থ প্রকাশ করে, এই কারণেই দেখো এখানে হি এই লেখা হয়েছে। আর হি পূর্বের নিয়মে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব ওয়াজ। আর কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি কিল্ড। এখন শুধু বাই যোগ করে দিলেই চলবে, বাই হিমসেলফ। এখন আসো কোয়াসি পেসিভ, অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় হাফ পেসিভ বলে থাকি। কোয়াসি পেসিভ মানে হচ্ছে প্রায় পেসিভের অর্থ দিবে। যেমন বাংলা মিনিংটাই পেসিভের অর্থ দিবে, যেমন মধু স্বাদে মিষ্টি, হানি টেস্ট সুইট। এই ধরনের সেন্টেন্সে আমরা কি করব, ভার্বের পরে যে সুইট অর্থাৎ এক্সেটিভের অর্থটা আছে সেইটা আমরা এই প্রথমে আমরা অ্যাপ্লাই করে দেব। হানি ইজ সুইট, মধু হচ্ছে স্বাদে মিষ্টি, এই যে সুইট অর্থটা নিয়ে আমরা এখানে অ্যাড করে দেব এবং সাবজেক্টের অর্থটা নিয়ে ভার্বটাকে শুধু রেখে দেব। তাইলে হানি ইজ সুইট, মধু হচ্ছে মিষ্টি। যখন এটাকে পরীক্ষা করা হয় তখন আমরা ইউজ করতে হবে হুয়েন, অর্থাৎ যখন। এখন এই যে মধু, যে এটা যদি বস্তু হয়, যেহেতু বস্তু সেই কারণে আমরা সাবজেক্ট হিসাবে ইট বসবো। এখন আমরা এটাকে ভয়েস করব, তাইলে ইট। তাইলে যেহেতু টেস্ট প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা ইউজ করব কি অক্সিলারি ভার্ব ইজ। পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, টেস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি টেস্টেড, এই কারণে আমরা ইউজ করেছি টেস্টেড।
এখন আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, দ্য গার্ল লুকস বিউটিফুল। এই যে বিউটিফুল ওয়ার্ডটা আমরা অ্যাডজেক্টিভের ওয়ার্ডটা নিব আর প্রথমে সাবজেক্ট অংশটা নিব। তাইলে দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দর। কখন সুন্দর? আচ্ছা, এখন লক্ষ্য করো হুয়েন, এই যে যখন দেখায় তখনই তো সুন্দর লাগবে, তাহলে এই জন্য হুয়েন। এখন এই যে আগে মিষ্টি যেহেতু মধু যেহেতু বস্তু ছিল এই কারণে আমরা ইউজ করেছিলাম প্রনাউন রূপ ইট। এখন যেহেতু মেয়ে, সুতরাং মেয়েদের ক্ষেত্রে প্রনাউন রূপ হচ্ছে কি শি, এই কারণে আমরা ইউজ করেছি শি। এখন যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই কারণেই আমরা বি ভার্বের এই যে এমিজার এখানে আমরা ইউজ করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব ইজ, আর লুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি লুকড। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে লক্ষ্য করো কতগুলো ভার্ব রয়েছে যাদের ক্ষেত্রে প্যাসিভ ফর্ম এর ফর্মে বাই এর পরিবর্তে উইথ, টু, এট, ইন বসে। মূলত বাই এর পরিবর্তে না, উইথের জায়গায় তো উইথেই বসবে, টু এর জায়গায় টু। এটা সহজ করার জন্য মানে এটা এইভাবে লিখে দিয়েছি যে বাই এর পরিবর্তে উইথ, টু, এট, ইন বসে। তো কোন কোন ভার্বগুলার পরে সাধারণত উইথ, টু, এট, ইন বসে এটা বুঝিয়ে দিচ্ছি। যেমন নো ভার্বের পরে টু বসে। স্যাটিসফাইড উইথ, এই যে স্যাটিসফাইড ভার্বটি যদি থাকে তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করব উইথ। সেটা যদি সন্তুষ্ট, যদি বোঝায় ব্যক্তির প্রতি সন্তুষ্ট, এই জন্য এখানে পার্সন লিখে দিছি, অর্থাৎ ব্যক্তির প্রতি সন্তুষ্ট বুঝাইলে আমরা ইউজ করব উইথ। আর যদি বস্তুর প্রতি সন্তুষ্ট বোঝায় তাহলে আমরা ইউজ করব এট, অর্থাৎ এই যে থিংস মানে কি বস্তু, আর পার্সন মানে কি ব্যক্তি। আর প্লিজড এট, শকড এট, আমরা এই ভার্বগুলোর পরে এট যোগ করব। অ্যানয়েড উইথ, অ্যানয়েড এট, এটা ঠিক সেইভাবে ব্যক্তির প্রতি বিরক্ত বুঝালে অর্থাৎ উত্ত্যক্ত বুঝালে উইথ, আর বস্তুর প্রতি বিরক্তটা প্রকাশ করলে এট। সারপ্রাইজড এট, কন্টেইন ইন, অ্যাস্টনিশড এট, মার্ভেলড এট, সিজড উইথ, ফিল্ড উইথ, ব্রট ফর। তাহলে তো বুঝতেই পেরেছ। এখন লক্ষ্য করো আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ব্যতিক্রমী কিছু সেন্টেন্স, এটি অনেক সময় তোমাদের প্যাসেজ আকারের মধ্যেও কিছু সেন্টেন্স এই ধরনের চলে আসে। লক্ষ্য করো, ওয়ান শুড কিপ ওয়ানস ডিউটি, প্রত্যেকের প্রতিজ্ঞা রাখা উচিত। তাহলে আমরা মূলত হচ্ছে কি প্রতিজ্ঞাটা রাখাই উচিত, এটা জোর প্রদান করার জন্য যে প্রত্যেকের প্রতিজ্ঞা রাখা উচিত এই অর্থে ইউজ করা হয়েছিল। এই জন্য শুধু প্রমিস লেখা হয়েছে, প্রমিস শুড বি কিপড। এই যে মডেল ভার্বের পরে বাই বসে, বি বসে, এই জন্য এখানে বি বসানো হয়েছে। আর কিপের পাস্ট পার্টিসিপল ফর্ম কিপড। এখন বলা হয়েছে যে ওয়ান ইউজ করা হইল না কেন? ওয়ান এই কারণে ইউজ করা হয় নাই, সেটি হচ্ছে কি ইনডিফিনিট প্রনাউন। যখন মূল সেন্টেন্স ভয়েসে দেওয়া থাকে অনেক সময় অ্যাক্টিভ করতে গেলে সাবজেক্ট ব্যতীত হয় না, এই কারণেই ওয়ানটা ইউজ করেছিল সেন্টেন্সের অর্থ প্রকাশ অনুযায়ী। তারপরে দেখো, সামন হ্যাজ স্টোলেন মাই পার্স, এই পূর্বে সেন্টেন্সটিও ক্লিয়ার হয়ে যাবে যে সাবজেক্টটা কোথায় থেকে আসলো। কেউ আমার ব্যাগটা চুরি করেছে, তাহলে কেউ আমার ব্যাগটা চুরি করেছে সেটা কি জানতো যে কেউ ব্যাগটা কে চুরি করেছে? এখন যদি সংক্ষেপে বলা হয় সেন্টেন্সটাই ছিল এটার হাফ প্যাসিভ সাধারণত বলা হয়, আর মানে কথাটাই বলছে যে ব্যাগটা চুরি হয়েছে। এখন যখন অ্যাক্টিভ করতে যাই এই সেন্টেন্সটাকে তখন এই সাবজেক্ট হিসেবে ইউজ করা হয় সামন। এই কারণেই এই যে ভয়েস করার সময় বাই সামন লেখা হয় নাই। এই ধরনের সেন্টেন্সগুলো ভয়েসেই সৃষ্টি হয়। যেমন এই যে অবজেক্টটা মাই পার্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বিন, হ্যাজ বিন, এই যোগ জেলে ভার্ব ইউজ করা হলো হ্যাভ বিন, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম স্টোলেন। কার দ্বারা চুরি হয়েছে এটা তো আমরা জানি না, এই জন্যই অ্যাক্টিভ সেন্টেন্সে সামন ইউজ করে অ্যাক্টিভ সেন্টেন্সটা করা হয়েছিল, কারণ সাবজেক্ট ব্যতীত অ্যাক্টিভ সেন্টেন্স হয় না। যদি সাবজেক্ট উজ্জ্ব করে দিত তাহলে তো ইম্পারেটিভ সেন্টেন্সই হয়ে যেত।
তো যাই হোক, লক্ষ্য করো আমি আরও এক দুটি এক্সাম্পল দিচ্ছি। সার্কামটেন্স অবলিগড মি টু গো, তাইলে এই যে সাবজেক্ট হলো কি পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, তাইলে অবলিগড আই। এই যে আই হচ্ছে কি অবজেক্ট, এখানে সাবজেক্ট হলো আই। আর পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম অবলিগড টু গো। এখন বুঝতেই পেরেছো কেন আমরা এই যে সাবজেক্ট এখানে অবজেক্ট হিসেবে ইউজ করব না। তারপরে লক্ষ্য করো দ্য কাউ ইজ মিল্কিং, এই ধরনের সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় রেখে দিবা দ্য কাউ ইজ বিং মিল্কড। তারপরে লক্ষ্য করো দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। এখন দেখো এই সেন্টেন্সগুলো আসে দুইটি সেন্টেন্সের ভয়েস, যেমন দে সেড, তারা বলল, দ্যাট, যে রহিম উড হেল্প হিম, রহিম তাকে সাহায্য করতে পারত। তাহলে এটা আমরা করব এই সাবজেক্ট হিসেবে, এই যে সেইডে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ইট ইউজ করব। যদি এখানে অবজেক্টটা না থাকে সেইটার পরে, তাহলে ইট ওয়াজ সেড, এটা বলা হইল যে কার দ্বারা বলা হইলো, এই যে সাবজেক্ট অবজেক্টের জায়গায় বাই দেন, তারপরে দ্যাটে যুক্ত করে এই সেন্টেন্সটাকেও এই যে ভয়েস করে ফেলবা। তাইলে অবজেক্ট হচ্ছে কি হিম, তাইলে আমরা ইউজ করলাম এনে হি। আর মডেল ভার্বের পরে বি, এই যে উডের পরে বি দেওয়া হয়েছে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম হেল্পড, তারপরে কি বাই রহিম, যে রহিম। তারপরে লক্ষ্য করো আই নো, এই ধরনের সেন্টেন্সও আসতে পারে, যেমন আই নো, এখানে একটা কনজাংশন দ্বারা যুক্ত করে পুরো সেন্টেন্সটাকে লেখছে, কারণ দুটি সেন্টেন্স থাকলেই একটা কনজাংশন ইউজ করতেই হবে, না হয়তো একত্রিত হবে না। এখানে কিন্তু আই নো হাউ হি ওয়াজ অ্যারাইভড, আমি জানি কিভাবে সে সেখানে পৌঁছেছিল। এই যে এই সেন্টেন্সটিতে সে কিভাবে পৌঁছেছিল সেটা পুরো সেন্টেন্সটাই অবজেক্ট হিসেবে এখানে ইউজ করা হয়েছে। এই কারণেই শুধু এতটুকুর বয়স হবে আই নো, আমি জানি। তাহলে এই যে হাউ হি হ্যাজ অ্যারাইভড, এটা পুরো সেন্টেন্সটাই অবজেক্ট হিসেবে যেহেতু, তাহলে এটা সাবজেক্টের জায়গায় চলে আসছে। হাউ হি হ্যাজ অ্যারাইভড, পরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করলাম ইজ, আর নো ভার্বের পরে নোনের পাস্ট পার্টিসিপল ফ্রম নোন, আর পূর্বেই বলেছি বাই বসে না, টু বসে, টু, এই যে আয়ের অবজেক্ট রূপ মি। তাহলে এই যে ফুল সেন্টেন্সটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবা, তারপরে আই নোর ভয়েস করে ফেলবা। ওকে, তারপরে দেখো দে স্কেয়ার্ড হিজ হাউস অ্যান্ড দে ফাউন্ড এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেল, কারণ বড় সেন্টেন্সও থাকতে পারে। তাহলে দেখো এই যে এখন তো দুইটা সেন্টেন্স আলাদা আলাদাভাবে ভয়েস করবা, তাইলে অবজেক্ট হচ্ছে কি হিজ হাউস, এই যে হিজ হাউস, আর পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব ওয়াজ, আর স্কেয়ার্ডের পাস্ট পার্টিসিপল ফ্রম স্কেয়ার্ডি। এখন দেখো এন যুক্ত করে দেবো আমরা, এখন এটাকে আবার আলাদা করে পড়বো। এ নাম্বার অফ স্টোলেন আর্টিকেলস, পাস্ট ইনডিফিনিট টেন্সে বা স্টোল্ড, এখানে দে ফাউন্ড, ফাউন্ডের পাস্ট পার্টিসিপল ফ্রম হচ্ছে কি ফাউন্ডি বাই দেম, আর এই যে সাবজেক্ট দেয়া হচ্ছে কি অবজেক্টের জায়গায় দেম। ক্লিয়ার? তে এই পর্যন্তই ছিল ভয়েজের মূল বিষয়। এই ভয়েজ যদি তোমরা আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলি, এই যে মূল ফাউন্ডেশনটা ভালোভাবে প্রত্যেকটা এক্সাম্পল মুখস্থর মতো করে ফেলবে। এই মূল ফাউন্ডেশনটাকে ধরে রেখে যখন মেইন বইয়ের মধ্যে এক্সারসাইজ করবে, কোনো সেন্টেন্স যদি না বুঝো তখন অ্যান্সার শিটটা দেখলে অবশ্যই বুঝবে, তার মানে কি তুমি শিখে ফেলছো। তারপরে প্রচুর প্র্যাকটিস করবে, তাহলে যে কোনো বয়স আসুক তুমি অ্যান্সার করতে পারবা। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী প্রত্যেকটা ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।